প্রথমেই সংবাদ শিরোনাম। বিএনপি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে মাসুদ। পে স্কেল নিয়ে অনিশ্চয়তায় মাঝে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা। পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান। সেই সময় শিবির সন্দেহে কাউকে হত্যা করা হলে বিচার ছিল না আক্তার। বিএনপি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে মাসুদ। বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ। পাশাপাশি কেউ যদি ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করে, জনগণ নব্য ও পুরাতন ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার 12 নভেম্বর বেলা 11টায় বাউফল পৌর শহরে মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব ক্ষমতায় গেলে গণহত্যাকারী আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার প্রতিবাদে ড শফিকুল বলেন, বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিবর্তে তারা আওয়ামী ফ্যাসিবাদীদের পায়ের উপর ভর করে টিকে থাকতে চায়। জনগণ ব্যালটের মাধ্যমে তাদের এই লজ্জাজনক অবস্থার জবাব দেবে। ড মাসুদ আরও বলেন, গণহত্যাকারীদের সঙ্গে আপোষ করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে জমায়েত নেতা বলেন, বাংলাদেশের রাজনীতি কখনোই বাইরের কারো নির্দেশে চলতে পারে না। কেউ কেউ বলেন, তাদের নেতা চাইলে 5 অগাস্টের পর রাষ্ট্র ক্ষমতা নিতে পারতেন, অথচ তিনি এখনও দেশে আসাকে নিরাপদ মনে করেন না। উল্টো নিজের দলের কাছে বুলেট প্রুফ গাড়ির নিরাপত্তা চান। ড মাসুদ প্রশ্ন রেখে বলেন, যিনি নিজের নিরাপত্তা দিতে পারেন না, তিনি জনগণকে কিভাবে নিরাপত্তা দেবেন? জামায়াতের এই নেতা বলেন, 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে একমাত্র জামায়াতে ইসলামী প্রয়োজন হলে গুলির মুখে দাঁড়াবে। আমাদের নেতারা হাসি মুখে ফাঁসির মঞ্চে গেছেন, কিন্তু কখনোই দেশি বিদেশি আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করেননি। ভবিষ্যতেও ভয় ভীতি, রক্তচক্ষু কিংবা কেন্দ্র দখলের হুমকিতে আমরা পিছু হটব না। পে স্কেল নিয়ে অনিশ্চয়তায় মাঝের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেলের একটি ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। বুধবার 12 নভেম্বর সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আমাদের সময়ে এটা পে স্কেল পড়তে পারব কিনা এটা কিছুটা অনিশ্চিত। আমরা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং আগামী সরকার বিষয়টি সিরিয়াসলি নেবে। আপনারা পে স্কেল দিতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, পে কমিশনের কাজটা কিন্তু অত্যন্ত জটিল। ওরা একেবারে স্বাধীনভাবে কাজ করবে। ওখানে কিন্তু আমাদের কোনো রকম ভূমিকা নেই। পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন, আর্মিদের জন্য আলাদা একটা আছে। এখন ওই 3টে রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আবার কনসিস্টেন্ট লাগবে। একটা একরকম দেবে, সেটা একটু সময় লাগে। সেজন্য আমি বলেছি যে আমাদের সময়ে এটা করতে পারবো কিনা এটা কিছুটা আনসার্টেনটি। তিনি বলেন, এর কারণ এটা আবার এই 3টে রিপোর্ট দেখে ওটাকে আবার রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেট কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি আছে, ওরা দেখবে। তারপর ফাইন্যান্স দেখে কত বিষয় সম্পৃক্ত রয়েছে। সালেউদ্দিন আহমেদ বলেন, সেজন্য আমি বলেছি যে আমরা পুরাপুরি একটা সেটআপ রিপোর্টটা পাওয়ার পর মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ আমরা এই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি করব। এখানে সবচেয়ে বড় হলো অর্থের সংস্থান। নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, এটাতে ক্ষোভের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত। এটা তো আমরা ইনিশিয়েটিভ করেছি। 8 বছর ওরা অপেক্ষা করতে পেরেছেন। এখন আমাদের 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করব। এটা একটু ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, 7-8 বছর কিছু হয়নি, এখন হঠাৎ করে আমরা নিজে যারা ইনিশিয়েটিভ নিলাম তারপর ক্ষোভ। বরং তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার খুব সিরিয়াসলি নেবে না বলে আমার মনে হয় না। ওদের সিরিয়াসলি নিতে হবে, কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তাভাবনা করে। অর্থ উপদেষ্টা আরও বলেন, 3টে বিশেষ ধরনের পে স্কেল আছে, এটা রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধৈর্য ধরুক। অর্থের সংস্থান আছে। এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা বলে দিই সেটাই থাকবে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্যান্য সেক্টর আছে তো আমাদের বাজেটে। পে স্কেল ছাড়াও তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে অন্যান্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে।
পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান। চাকরির বয়স 10 মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। মইনুল খান উমরাহ করার উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরব রয়েছেন, যে কারণে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা পদত্যাগপত্রের আবেদনে 30 অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে। গত 20 অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় যে সরকারি আদেশ করেছে, সেই অনুযায়ী 26 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত তার ছুটি 20 দিনের। মঙ্গলবার বিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, অফিসের সামাজিক মাধ্যম গ্রুপে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ওই গ্রুপে সহকর্মীদের কাছে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেমার কথা জানান। তিনি সেখানে তার চাকরি জীবনে প্রায় 32 বছর সরকারের বিভিন্ন পদে ও স্থানে সর্বোচ্চ পেশাদারত্বের কথাও উল্লেখ করেন। তিনি জানান, সার্বিকভাবে তিনি নিজ যোগ্যতায় সরকারের জন্য সবসময় ভ্যালু সংযোজন করার চেষ্টা করেছেন। মাইনুল ইসলাম খান গবেষণা ও শিক্ষায় আগ্রহী। তিনি চাকরি ছেড়ে দিয়ে আগ্রহের জায়গায় কাজ করতে চান বলে জানিয়েছেন তার সহকর্মীদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গ্র্যাজুয়েট ছিলেন। সেই সময় শিবির সন্দেহে কাউকে হত্যা করা হলে বিচার ছিল না। আক্তার বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদের কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সকালবেলা একজন ফোন করে আমাকে জানালেন, বুয়েটে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে হলের মধ্যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তাকে শিবির সন্দেহে মারা হয়েছে। সেই সময় এত কঠিন ছিল যে কাউকে যদি শিবির সন্দেহে মারা হয় তার বিচার পাবার কোনো অধিকার ছিল না। এরকম একটি কঠিন সময় ছিল। আক্তার বলেন, আমরা আন্দোলন করলাম, সেই আন্দোলনের দেশের সব মানুষের সমর্থন ছিল। পরের বছর আবরার ফাহাদের স্মৃতিতে স্তম্ভ তৈরি করলাম। দুর্ভাগ্যের বিষয়, আমরা যেদিন স্তম্ভ তৈরি করলাম সেই দিন সন্ধ্যায় সেটি ভেঙে গুড়িয়ে দেয়। তাদের সেই সময় শেষ হয়ে গেছে। আমরা নতুন করে 24-এর অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন হয়, তখন একই জায়গায় আবারও আবরার স্তম্ভ তৈরি করেছি। এই জন্য পরিকল্পনার জায়গা আল্লাহর হতে। তিনি আরও বলেন, ওরা ভাবছিল এটা আমরা ভেঙে দিলাম, এটা আর কখনো হবে না। আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। তাদেরকেই আল্লাহ দেশ থেকে বিতাড়ন করছে। আমরা নতুন করে সেই জিনিসটা তৈরি করতে পারছি।